অন্তর্বর্তীকালীন সরকার আমরা সবাই আশাবাদী যে জন আকাঙ্ক্ষা যেটা তৈরি হয়েছে সেটা অনুধাবন করবেন এবং কার্যকরভাবে এখানে এগুতে থাকবেন। আরেকটা শব্দ খুব জরুরি, সংস্কার। অতীত সরকার সংস্কার শব্দটাকে অনেকটা ব্যান করে দিয়েছিল। এই আমলাতন্ত্রের মাইন্ডসেট পরিবর্তন করা খুব দরকার। ব্যবসায়ীদের মধ্যে আস্থা আনতে হবে, সাধারণ মানুষের মধ্যে আস্থা আনতে হবে, শিক্ষার বড় ধরনের সংস্কার দরকার। একটা সরকার পড়ে গেছে, আরেকটা সরকার নিয়ে ঠিক আছে অর্থনীতি নিয়ে একটু করলাম, এইভাবে চিন্তা করলে কিন্তু এই যে যারা আত্মদান করেছে তার প্রতি অসম্মান হবে। বাংলাদেশে কিন্তু দক্ষিণ এশিয়ার লিডার হতে পারে। প্রিয় দর্শক, মিনুরি বাংলাদেশ প্রেজেন্টস টিভিএস ইকোনমি শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। আমরা সবাই তাকে চিনি। স্যার আছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি, সেটার এক্সিকিউটিভ চেয়ারম্যান। স্যার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন। তো স্যারকে দিয়ে আমরা অনেকেই জানি, রিসার্চার্স, একই সাথে পলিসি অ্যাডভোকেসি করেন। সো বিভিন্ন এরিয়া, পোভার্টি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়েও প্রচুর গবেষণামূলক কাজ আছে। সো দর্শক, আমরা আলোচনা করব। সবাই জানি যে বাংলাদেশ আসলে একটা খুব বৈপ্লবিক পরিবর্তনই বলা যেতে পারে, যে একটা মহাপ্রতাপশালী সরকার ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, এবং আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়েও পালাতে বাধ্য হয়েছিলেন। সো দর্শক, এরকম একটা পরিবর্তন বাংলাদেশে হয়েছে, এবং আমরা আমাদের অর্থনীতিও গত কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছে, এখনও সেগুলো আছে। সো দর্শক, আমরা আলোচনা করব যে এই পরিবর্তন আসলে কেন, এবং এই পরিবর্তন কি সিগন্যাল দেয়, আমাদের সামনে কি আছে, যে এই আকাঙ্ক্ষাগুলো আসলে, যে আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে এই পরিবর্তনটা হয়েছে, সেগুলো কতটা বাস্তবায়ন সম্ভব। সো ডক্টর হোসেন জিল্লুর রহমান, আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিওতে। ধন্যবাদ স্যার। যেটা বলছিলাম যে টানা 3টা টার্ম তারা ফুলফিল করেছে। 4th টার্মে ছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী। আমরা জানি যে জাস্ট জানুয়ারিতে ইলেকশন হয়েছে, 7ই জানুয়ারি এবং অগাস্টের 5 তারিখে সে পদত্যাগ করেছে, এই 7 মাস পরে বলা যেতে পারে। তো এই যে এরকম একটা মহাপ্রতাপশালী সরকারের পতনের আসলে কি কারণ আপনার কাছে মনে হয়? একটা কারণ তো খুব আপনার বক্তব্যের মধ্যে, গত 3টে ইলেকশন আসলে ইলেকশন ছিল না। আচ্ছা। মানুষের সমর্থন নিয়ে উনি ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন না। মানুষের সমর্থন ছাড়াই এই গত 3 টার্ম এবং সর্বশেষ যেটা, একেবারে কোনো ধরনের সমর্থন ছাড়াই, মানে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে যে সমর্থন নিতে হয় ওইটা ছাড়াই গিয়েছেন। একদম ভুয়া নির্বাচন যেগুলো করেছেন, রাতের নির্বাচন, ভুয়া নির্বাচন, নির্বাচন, মানুষ মানে ভোটার নাই নির্বাচন, এই ধরনের। সো একটা কারণ খুবই পরিষ্কার, যে যতই ক্ষমতার স্তম্ভগুলো ব্যবহার করে উনাকে আমরা মহাপ্রতাপশালী ভাবছিলাম, উনার জনসমর্থনের ভিত্তিটা, উনার সেই অর্থে সমাজের যে শাসকের প্রতি বৈধতার যে জায়গাটা, ওটা পুরোপুরি অন্তঃসার শূন্য ছিল, একেবারেই ফাঁকা ছিল। সুতরাং মূল বিষয় ছিল যে অলরেডি উনার ভিত্তিটা ছিল টোটালি ফাঁকা। বিষয়টা হয়েছে ধাক্কা দেওয়ার বিষয়টা, ফাঁকা থাকলেও ধাক্কা না দিতে পারলে তো এটা চলতে থাকে। ওই ধাক্কা দেওয়ার বিষয়টাও ঘটে গেছে। এই গত, যেটাকে আমি মনে করি এটাকে আমাদের ইতিহাসের মধ্যে রেড জুলাই, বা আমি এটাকে নামকরণ করতে চাচ্ছি রেড জুলাই এবং বাংলা শ্রাবণ। অনেকে বসন্ত, আমি বসন্ত নয়, শ্রাবণটাকে করতে চাই, বাংলা শ্রাবণ। কারণ শ্রাবণ হচ্ছে যে এটা হচ্ছে একটা নতুন বাংলাদেশ গড়ার একটা ক্রিয়েশন মোমেন্ট, একটা জন্ম দিচ্ছে, যে একটা সম্ভাবনা, আমি বলছি সম্ভাবনা জন্ম দিচ্ছে। সো কেন উনি পড়ে গেলেন? কারণ এই যে আবু সাইদ, মুগ্ধ এবং অগণিত যারা আত্মদান করেছেন, নৈতিক সমর্থন দিয়েছেন, উৎসাহ দিয়েছেন এবং শেষ বিচারে রাস্তায় নেমে এসছেন, তাদের
সেই যে বলা যায় একটা অবিচল আকাঙ্ক্ষাটা দানা বেঁধে গেছে অ্যাকচুয়ালি, যে এবং উনি পদে পদে ভুল করেছেন শেষ দিকে। সবচেয়ে বেশি যেটাতে মানুষ জেগে উঠেছে, ধারাবাহিকভাবে মানুষকে অপমান করা হয়েছে প্রতি স্তরে। তুই তোকারিতে করে একটা তো ভাষা ছিল পুলিশের, তাই না? মানুষকে ধারাবাহিকভাবে অপমান, তোমার যোগ্যতা কিছু ম্যাটার করে না, তুমি কে সেটা কিছু ম্যাটার করে না, আমি তোমাকে সুযোগ দিব কি দিব না সেটাই ম্যাটার করে। সেটা একজন ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে পারবে কি পারবে না, চেম্বারের প্রেসিডেন্ট হতে পারবে কি পারবে না, একটা কিছু লাইসেন্স পেতে পারবে কি পারবে না, সর্বক্ষেত্রে হচ্ছে যে মানুষের কে অপমান, এই অপমানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে অ্যাকচুয়ালি। রাইট স্যার, জি। আপনি এখানে বড় করে যে দুটো পয়েন্ট, একটা হচ্ছে মানুষের ভোটিং রাইটস ছিল না, এটা একটা বড় কারণ ছিল। স্যার, দুর্নীতি আমরা দেখেছি যে এই যে আমরা রিসেন্ট টাইমসে পত্রপত্রিকায় আমরাও রিপোর্ট করছি, ব্যাংকিং সেক্টর বলেন, এনবিআর বলেন, এনি ফাইন্যান্সিয়াল সেক্টর, আপনি স্টক মার্কেট থেকে শুরু করে ভয়াবহ রকমের দুর্নীতি হয়েছে এবং কিছু তো আমরা এক্সপোজ হয়েছে। আপনি জানেন যে পুলিশের সাবেক আইজিপি এই হাজার হাজার কোটি টাকা, মতিউর রহমান এনবিআরের একজন অফিসিয়াল হাজার হাজার কোটি টাকা, সাবেক প্রধানমন্ত্রীর একজন পিয়ন, উনি বলেছেন নিজেই, পিএম বলেছিলেন যে 400 কোটি টাকার সম্পদের মালিক সেও। সো এই যে দুর্নীতি কতটা আসলে তার পতনের কারণ মনে হয় আপনার কাছে? এটা অন্যতম একটা কারণ, কিন্তু দুর্নীতির একটা বহিঃপ্রকাশ। কারণ দুর্নীতিটা লুকায় হয় নাই, অনেকটা ঘোষণা দিয়ে যে আমরা দুর্নীতি করবই। আপনি ব্যাংকে যদি জোর করে রাত 12টার সময় একজনকে 7টা ব্যাংক জোর করে দিয়ে দেন, বলাই হচ্ছে যে তোমরা দেখো আমরা এগুলো করব এবং আমরা দুর্নীতি করব। শুধু দুর্নীতি মানে অর্থের ইয়ে নয়, এই যে দুর্বিনীত একটা মনোভাব যে দুর্নীতি হবে আমাদের নীতি। ইনফ্যাক্ট মানুষ ওই সংখ্যা নয়, এই যে দুর্নীতি হবে আমাদের নীতি, সেটা বুক ফুলিয়ে মানে বড় করে বলা, এবং এটাও একটা কারণ। কারণ মানুষ ওইখানে একই দেখেছে, ক্ষমতার দম্ভ এবং ক্ষমতা ব্যবহারের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটাই হচ্ছে দুর্নীতি, উদ্দেশ্যটাই হচ্ছে ওই মানুষকে অপমান করা। সেই জন্য দুর্নীতিটা অবশ্যই একটা বড় ধরনের, এবং এটা ছোটোখাটো নয়, প্রতিটা স্তরে এই যে চাঁদাবাজি প্রতিটা স্তরে, তাই না? এবং এই বালু খেকো, জমি খেকো, নদী খেকো, এই খেকো শব্দটা আগে হয়তো কোথাও ইউজ হতো, কিন্তু এটা তো এখন প্রতিটা সেক্টরের জন্য প্রযোজ্য একটা শব্দ হয়ে গেছে। এবং সেটা আসলে সাংবাদিকদের লিখতেও দেওয়া হয়নি স্যার, আমরা অনেক কিছু জানতাম। আমরা জানতাম যে একটা এজেন্সি থেকে ফোন আসতো অলমোস্ট এভরিডে, এরকম একটা। তো স্যার, এই যে পরিবর্তন, বড় একটা পরিবর্তন, যেটা আমি বলছিলাম যে ইন্ট্রোডাকশনে, আসলে যে এটা বিপ্লবী বলা যেতে পারে, যে এরকম একটা বড় পরিবর্তন ঘটবে হয়তো অনেকেরই সেটা ধারণার বাইরে ছিল শুরুতে। তো এই যে স্যার এখানে ছাত্র জনতার, এবং আমরা যদি বলি যে ছাত্র এবং তারুণ্যের শক্তিটাই আসলে এটার একটা ড্রাইভার ছিল এই মুভমেন্টটার বা সফলতার ক্ষেত্রে। সো এদের স্যার আকাঙ্ক্ষাটা কি মনে হয়েছে আপনার কাছে, যে তাদের আকাঙ্ক্ষা কি চায়? না, তাদের আকাঙ্ক্ষা হচ্ছে আসলে আমি একটু আলাপ করে বা বুঝে বাইরে থেকে দেখে, তাদের আকাঙ্ক্ষার বিভিন্ন স্তর আছে। প্রথম স্তর ছিল যে এই দুর্বিনীত, তারা তো একটা ছোট চাহিদা নিয়ে, ছোট না, একটা চাহিদা নিয়ে গেছিল, কোটা সংস্কার ইত্যাদি। কিন্তু তাদের বলা হলো একটা অপমানকরভাবে তাদেরকে হেয় করা হলো। তারপরে ওটা নিয়ে যখন তারা প্রোটেস্ট করতে গেল, বলে যে দুঃসাহস দেখাচ্ছ প্রতিবাদ করার, গুলি করো। প্রথম স্তরে ওদের আকাঙ্ক্ষা ছিল এই ক্ষমতা দেখাবার যে দম্ভ, এবং ওটার সাথে তখন সব কিছু, কারা এটা দেখাচ্ছে? ওই দুর্নীতিবাজ। কারা এটা দেখাচ্ছে? যারা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আসছে। কারা এটা দেখাচ্ছে? যারা ধারাবাহিকভাবে এই নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে সর্বক্ষণ ব্যস্ত। কারা দেখাচ্ছে? যারা সর্বক্ষণ আমাদের অপমান করছে। তখন কিন্তু ছাত্রদের ওই প্রাথমিক আকাঙ্ক্ষার সাথে পেছনের যে লুক্কায়িত আকাঙ্ক্ষাগুলো সবগুলো সামনে চলে আসলো। কিন্তু ছাত্রদের আকাঙ্ক্ষার মধ্যে কয়েকটা স্তর আছে, কিন্তু পরের আকাঙ্ক্ষা হচ্ছে এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই নাই। এই বাংলাদেশ আকাঙ্ক্ষার একটা জায়গা আছে,
অন্যভাবে এই বাংলাদেশকে আমরা গড়তে চাই, দেখতে চাই। সো ওদের আকাঙ্ক্ষার প্রথমে কি এটা ছিল, এই ক্ষমতার দম্ভকে চূর্ণ করতে হবে। সেটা ওরা সফলতার সাথে করেছে এবং সবাই মিলে করেছে। যে যদি আমরা নিহতের তালিকার মধ্যে দেখি, সেখানে কিন্তু বহু শ্রমজীবী মানুষও, অনেক সাধারণ মানুষও, বেশিরভাগই শিশুরও আছে, নারীরাও আছে অ্যাকচুয়ালি। সো আমি যেটা বলছি যে এই আকাঙ্ক্ষাটা প্রথম ছিল যে যেটা চিন্তা, মানে এলিট গ্রুপ বলি, যারা ইয়েতে মধ্যবিত্তের যারা প্রতিষ্ঠিত টাইপ, তারা যদি ওই শুধু বিশ্লেষণাত্মক ধারণা মধ্যে যে এই মহাপ্রতাপশালীকে সরানো সম্ভব নয়, কিন্তু ওই যে আবেগের যে এবং যে পিছু হটব না, একটা মনোভাবের মধ্যে একটা প্রচণ্ড এই কয়েকদিনেই, কারণ তারা তখন জেগে উঠল। মানুষের মধ্যে এই সুপ্ত এগুলো ছিল যে এই অপমান আর সম্ভব নয়, যাই হোক এটা করতে, ওটা হয়ে গেছে। কিন্তু তাদের আকাঙ্ক্ষার মধ্যে অন্যতম আরেকটা বিষয় হচ্ছে যে এই যে যিনি শেখ হাসিনা এবং তার যে অত্যন্ত স্বৈরাচারী একটা সরকারের কাঠামো এবং যে দার্শনিক চিন্তা, মানে সার্বিক একটা চিন্তার জগৎকেও নিয়ন্ত্রণ করার যে একটা কায়দা ছিল, করেছিল, সেটা তো গেছে। এখন নতুন যে সম্ভাবনা, সেই ওদের নামটাও তো খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ বহন করে, বৈষম্য বিরোধী। এবং এই বৈষম্যের ধারণাটা কিন্তু বহুমাত্রিক, এটার ব্যাপ্তি অনেক বেশি। অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য এবং বিভিন্ন গ্রুপের মধ্যে যে বৈষম্য, সেগুলো সব মিলে তাদের আকাঙ্ক্ষাটা একটা, যেটা আমরা সবাই করতে চাই, যে বাংলাদেশ যেখানে যাওয়া উচিত, সেই ভবিষ্যৎটা নির্মাণ, ওইটা কিন্তু তাদের আকাঙ্ক্ষার দ্বিতীয় স্তর, এবং সেখানেই হয়তো আমরা আছি। রাইট স্যার। এই তাহলে পরিবর্তনের সম্ভাবনাটা কি দেখছেন আপনি? পরিবর্তনের সম্ভাবনা তো তৈরি হয়েছে, এখন এটাকে সম্ভাবনাটা কাজে লাগাবার সময়। এটাকে টেকসই স্যার কিভাবে করা এখন এখানে টেকসই করার বিষয় আছে। এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে বসেছেন, তাদের ভূমিকা আছে, ছাত্র জনতার ভূমিকা কিন্তু ইকুয়ালি গুরুত্বপূর্ণ, তাদের সজাগ থাকার বিষয় আছে। এবং কি আপনি যেটা বললেন, কি পরিবর্তন করা দরকার, সেই ধারণাগুলো সব জায়গা থেকে আসতে হবে, শুধু ওই অন্তর্বর্তী সরকার থেকে আসবে না, সমাজের ভেতর থেকে আসতে হবে, বিভিন্ন পর্যায়ে এটা আসতে হবে। আমি নিজে প্রতিষ্ঠান থেকে আমরা একটা উদ্যোগ নিতে যাচ্ছি যে একটা ধারাবাহিক বিভাগীয় মত বিনিময় সভা করতে চাই। বিভিন্ন তৃণমূল পর্যায়ে এই যে বাংলাদেশের নতুন বাংলাদেশ, তার কি চাই আমরা, সেগুলো কিন্তু শোনা দরকার মানুষের। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে যারা পতিত সরকার, তারা কিন্তু একটা আকাঙ্ক্ষা তৈরি করেছে মধ্যবিত্ত বাংলাদেশ। কিন্তু ভুলটা কোথায় ছিল, বা তাদের মূল গলদ কি? মধ্যবিত্ত বাংলাদেশ কিন্তু সেই একটা স্বপ্ন, কিন্তু স্বপ্নটা হচ্ছে আমার স্বপ্ন, আমি যেই স্বপ্ন দেখছি সেটাই হবে মধ্যবিত্ত বাংলাদেশ। ওইটার মধ্যে অন্যের স্বপ্ন দেখার কোনো সুযোগ ছিল না, মানুষের ইনভলভমেন্টটাই ছিল না। এখন এই যে পরিবর্তনের যে বলছি, আমাদের তৈরি হয়েছে, এবং কাজগুলো এই যে টেকসই কিভাবে করব বললেন, কাজগুলো শুধু টেকনোক্রেটিক নয়, যে কারিগরি, যে একটা এক্সপার্ট দিয়ে একটা কিছু করলাম, এক্সপার্টের তো দরকার আছে, কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিকোণ থাকা, রাজনৈতিক একটা দৃষ্টিকোণ থাকা অত্যন্ত জরুরি। কারণ আমরা এখানে দিতে হবে যে টেকসইভাবে বিভিন্ন গ্রুপকে কিভাবে সম্পৃক্ত করব, কোন কায়দায় করলে তাদের এই যে চাহিদাগুলো বুঝার চেষ্টা কিভাবে করব, সেগুলো কিন্তু এই টেকসই করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আরও অনেকগুলো বিষয় আছে, সেখানের মধ্যে আমাদের সংবিধান পর্যায়েও একটা চিন্তা করতে হবে, কিন্তু এই মুহূর্তে অর্থনীতি যে অবস্থায় আছে সেটাকে এক ধরনের উদ্ধার করার, কারণ অনেক সংকটময় একটা অর্থনৈতিক অবস্থা আছে, সেটা থেকে উত্তরণের বিষয় আছে। সংবিধানের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওই যে টেকসই শব্দের সাথে জড়িত, যে এই সংবিধান যেটা এখন বলবৎ আছে,
সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা ধারাবাহিকতা আবার গুরুত্বপূর্ণ। মানে আমরা এই যে অর্থে বলতেছি যে কাঠামোগত আমাদের একটা জায়গা আছে, যে কাঠামোগত এক ধরনের কন্টিনিউটি আছে, কিন্তু এখানে পরিবর্তনটা আনতে হবে। সংবিধানের পরিবর্তনের সুষ্ঠু কোনভাবে, কিভাবে, কোন জায়গায় সংবিধানটা পরিবর্তন করা দরকার, সেগুলো কিন্তু সবার মতামত নিয়ে কিন্তু দৃঢ়তার সাথে টেকসইভাবে এই এজেন্ডাগুলো সামনে নিয়ে আসতে হবে। রাইট স্যার, সব এই পরিবর্তন করতে গেলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে ইন্টারিম সরকার আছেন 10 দিন আগে থেকে, তো তাদের তো কাজ করতে হবে আসলে আমাদের যে এক্সিস্টিং ব্যুরোক্রেসি তাদের নিয়েই কাজ করতে হবে। এখানে কি স্যার কী ধরনের পরিবর্তন দরকার আপনার মনে হয়? এক্সিস্টিং ব্যুরোক্রেসি বলতে আমাদের তো কাঠামোটা আছে, যেটা আমরা কাঠামো এটা তো বাতিল করব না। রাইট, কাঠামো বাতিলের প্রশ্নটা এখানে আসে না। ব্যুরোক্র্যাটস তাদের মাইন্ডসেট, তাদের সক্ষমতা, মূল যেটা চেঞ্জ করতে পারে মাইন্ডসেট, এবং তারা যে ঠিক মতো করছে কিনা। জবাবদিহিতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ, কারণ সার্বিকভাবে গত এই যে 15 বছরের যে এখানে এবং আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণভাবে জবাবদিহিতার জায়গাটা দুর্বল। কার্যকর জবাবদিহিতা, আপনার কাগজে কলমে আপনার শুদ্ধাচার পুরস্কার পায় নাই, দুর্নীতিবাজরাও তো শুদ্ধাচার পুরস্কার পেয়েছে গত সরকারের, পতিত সরকারের আমলে। সো এই যে জবাবদিহিতা নিশ্চিত কিভাবে করতে হবে, আমলাতন্ত্র দিয়ে চলবে, কিন্তু তাদের জবাবদিহিতা, তাদের মাইন্ডসেট, তাদের নিজেদের সুযোগ সুবিধা নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকলে, সেটা সাধারণ মানুষ যেখানে কষ্টে আছে তারা নিজেদের সুযোগ সুবিধা নিয়ে ব্যস্ত থাকলে হবে না। সো অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সবাই আশাবাদী যে তাদেরকে দায়িত্ব দেয়া, তারা দায়িত্বে বসেছেন, তারা এই যে জন আকাঙ্ক্ষা যেটা তৈরি হয়েছে সেটা অনুধাবন করবেন এবং কার্যকরভাবে এখানে এগুতে থাকবেন। এবং সেখানে কিছু আছে, আমি যেটাকে বলবো লো হ্যাঙ্গিং ফ্রুটস, মানে খুব সহজ কিছু পাওয়ার জায়গাটাও খুব দ্রুত তৈরি করা দরকার। মানুষ তো অনেক দিন পরে কিছু হবে সেইভাবে নয়, এখনই কিছু যদি পাওয়ার থাকে সেটা করে ফেলা দরকার। মধ্যমেয়াদে যেগুলো কঠিন, আরও আরেকটা শব্দ খুব জরুরি, সংস্কার। গত সরকার, পতিত সরকার সংস্কার শব্দটাকে অনেকটা ব্যান করে দিয়েছিল, সংস্কার করা যাবে না। সংস্কার অত্যন্ত, কিন্তু সংস্কারটা কি এটাও কিন্তু কোনো একজন এক্সপার্ট বসে বলে দিল এই সংস্কারের ধারণাগুলো, সংস্কারের বিষয়গুলো কিন্তু জনগণের থেকে নিয়ে আসতে হবে। তারা কোন কোন জায়গায় মনে করছে সংস্কার, সেখানে সংবিধানের যে বিষয়টা এটা একটা গুরুত্বপূর্ণ। সেখানে আমলাতন্ত্রের এই যে সিভিল সার্ভিস, এটা কিভাবে প্রশাসন চলবে, প্রশাসনের মাইন্ডসেট আপনি বললেন, কারণ এই যে এটা তো ঔপনিবেশিক সময় থেকে এসছে। মাইন্ডসেটের মধ্যে একটা আছে যে ঔপনিবেশিক মাইন্ডসেটের একটা বিরাট পার্ট কিন্তু এখনো চলছে, সেটা হচ্ছে যে আমরা প্রশাসক, প্রজা বলে না, অনেকটা প্রজাকে প্রজা হিসেবে দেখে। এই স্যার না বললে রেগে যাচ্ছিল না গত, আমরা আপনারাই তো রিপোর্ট করেছেন। এই আমলাতন্ত্রের মাইন্ডসেট পরিবর্তন করা খুব দরকার। এইখানে আমি যেটা মনে করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তো আপনি প্রশ্ন করলেন, তো ওখানে আমি একটু চিন্তিত এবং আমি আশা করেছিলাম, কারণ প্রথমে একটা মুড সেটিং বা টোন সেটিং, একটা আবহ তৈরি করা খুব প্রয়োজন, যাতে করে বিভিন্ন সেক্টর তো আছে, বিভিন্ন জন ব্যবসায়ীরা, মানে কি একটা মেসেজ দেওয়া, একটা মেসেজ, ব্যবসায়ীদের একটা মেসেজ পেতে হবে, আমলাতন্ত্রের একটা মেসেজ পেতে হবে, ছাত্রদের একটা মেসেজ পেতে হবে, স্থানীয় সরকারকে একটা মেসেজ পেতে হবে, তৃণমূলে যারা কাজ করছে তাদের মেসেজ পেতে হবে, আবার ক্ষুদ্র ব্যবসায়ী তাদের একটা মেসেজ পেতে হবে, শিক্ষকদের মেসেজ পেতে হবে। এই মেসেজ দেওয়াটা কিন্তু হচ্ছে রাষ্ট্র পরিচালনার অন্যতম একটা কাজ। কিন্তু দাপ্তরিক কাজ আছে, দাপ্তরিক কাজ তো অবশ্যই, কিন্তু মেসেজ দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গায় আমি একটু ঘাটতি দেখতে পাচ্ছি, যে মেসেজগুলো দ্রুততার সাথে দেওয়া দরকার, এবং ওইগুলো জাস্ট আমরা সবাই মিলে কাজ করব এটা তো বটেই, কিন্তু তার বিয়ন্ডে আরও জোরালো মেসেজগুলো কি হবে, কোনটা
ওনারা দিবেন, কিন্তু মেসেজগুলো দেওয়াটা অত্যন্ত জরুরি। নাহলে ব্যবসায়ীদের মধ্যে আস্থা আনতে হবে, সাধারণ মানুষের মধ্যে আস্থা আনতে হবে। শিক্ষার বড় ধরনের সংস্কার দরকার। সেই সংস্কারের মেসেজগুলো আসতে হবে যে আমরা কোন দিকে দাপ্তরিকভাবে আমরা বাস্তবায়ন করব। ইনিশিয়ালি তো একটা ধারণা দিতে হবে, মানুষকে সম্পৃক্ত করার যে আকাঙ্ক্ষা সেটা একভাবে করতে হবে। সো বাস্তবায়নটা কিন্তু শুধু আমলাতন্ত্র করবে না, বাস্তবায়ন সেই তখনই বেগবান হবে যখন সারা দেশ, সারা সমাজ এটার সাথে সম্পৃক্ত হয়ে যায়। ওইখানেই আমি আশা করব যে, আমি দেখতে পাচ্ছি এটা একটা ঘাটতি হয়ে যাচ্ছে, হয়তো ওনারা শিগগিরই দেবেন। আপনি আশা করছেন যে আসলে কোনো একটা এরকমের সিগন্যাল দেওয়া দরকার, কারণ আসলে সব কিছু তো ডিসরাপ্টেড হয়েছে। ব্যবসায়ীরাও অনেক বেশি পলিটিসাইজড হয়ে গিয়েছিল টোটালি। আমরা দেখেছি বিভিন্ন চেম্বার ট্রেড, তারাও মনে হচ্ছিল যে সবাই আওয়ামী লীগ পার্টির এগুলো উইং হয়ে যাচ্ছে, ব্রাঞ্চ হয়ে যাচ্ছে। সো এখানে আসলে একটা মেসেজ দেওয়া দরকার, ব্যবসা বাণিজ্য কন্টিনিউ করতে হবে এবং আসলে কি করতে হবে। স্যার, আবার যদি একটু আপনি যেটা বললেন যে পতিত সরকার, সেখানে যদি আসি আলোচনায়, তারা এই যে উন্নয়নের জোয়ার, আমরা গত 15 বছর ধরে মানুষ আসলে অনেক সময় ফেড আপও হয়েছে শুনতে শুনতে। এই অনেক সময় ডেভেলপমেন্ট মিথ বলা হয়, তো এই বিষয়ে স্যার আপনারা একটু জানতে চাই। এটা যেটা হয়েছে, যেমন উন্নয়ন শব্দটা, এটা কি খারাপ শব্দ? এটা খারাপ শব্দ নয়, এটা সবাই, কিন্তু শব্দ কিভাবে ব্যবহার হচ্ছে তার মাধ্যমে শব্দের গ্রহণযোগ্যতা আদার থাকে অথবা হারায় যায়। যেভাবে ব্যবহার হয়েছে তার জন্য উন্নয়ন এখন একটা গালির মতো একটা শব্দ। এটা বললেই মানুষ একটা জিনিস বুঝে যে উন্নয়ন মানে হচ্ছে টাকা খরচ, উন্নয়ন মানে হচ্ছে আসলে দুর্নীতি, উন্নয়ন মানে হচ্ছে বড় বড় কিছু স্থাপনা, উন্নয়ন হচ্ছে এগুলোই, কিন্তু ওটার আড়ালে চুরি চামারি সবই দেদার চলবে অ্যাকচুয়ালি। সো আমি যেটা মনে করি এইখানেও মেসেজিংটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওনারা যে এই যে ডেভেলপমেন্ট, এই যে ওনারা একটা পতিত সরকাররা একটা, এবং তাদেরকে চিন্তা দিয়ে এবং চিন্তা ধারণা ইত্যাদিতে যারা সহযোগিতা করেছিলেন, তারা কিছু কিছু করেছিলেন না, উন্নয়ন বনাম গণতন্ত্র, এগুলো সবই হচ্ছে ভ্রান্ত অ্যাকচুয়ালি। উন্নয়ন বনাম সব কিছুই কিন্তু করতে হবে, সবই দরকার অ্যাকচুয়ালি। আমরা তো দেখেছি যে আসলে গণতন্ত্রের এই একটা গণতন্ত্র কিন্তু শুধুমাত্র সার্বিক অর্থে চিন্তা করতে হবে, যে একটু নির্বাচন তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ, জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ, স্বচ্ছতা খুব দক্ষতাও খুব গুরুত্বপূর্ণ, এবং নিজের যে দায়িত্বশীলতা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো নিয়েই কিন্তু আমাদের এই গণতন্ত্রের ধারণাটাকে তৈরি করতে হবে। কিন্তু আপনি যে ডেভেলপমেন্ট মিথ, এগুলো এখন বোঝা যাচ্ছে যে এগুলো এক ধরনের কনস্ট্রাক্টেড একটা রিয়ালিটি, মানুষকে গিলে খাওয়ানোর চেষ্টা, যার বিরুদ্ধে মানুষ অনেকটা ওই প্রথমে একটা ইস্যু নিয়ে এসেছিল, তারপরে কিন্তু সব কিছু ওখানে ওই জায়গায় কেন্দ্রীভূত হয়েছে যে উন্নয়নের। এবং এটা থেকে আমি আশা করি বিশ্বের সব জায়গায়, আমি অনেক দেশ থেকে যোগাযোগ হচ্ছে অ্যাকচুয়ালি, বলছে ওরা ইভেন দক্ষিণ আমেরিকার চিলি থেকে, ওখানে এক ধরনের সিমিলার ট্রান্সফরমেশন হয়েছিল, ওখান থেকেও যোগাযোগ করেছে যে ওরাও বেশ আশ্চর্য যে এটা কিভাবে হলো এটা, এবং এটাতে ওরাও প্রচণ্ড উল্লসিত যে এই ধরনের এখনো সম্ভব বাংলাদেশে পরিবর্তন নিয়ে বিশ্বের অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি অভূত, সাউথ আফ্রিকা থেকে, কিনিয়া থেকে, ওরা বলছে যে আমরা এখানে প্রোটেস্ট করছি, তোমরা কী করে ফেললে এগুলো। তো ওখানে মূল হচ্ছে যে এই যে মানুষকে একপেশে একটা চিন্তা খাওয়ানো শব্দটা আমি ব্যবহার করতে চাই, যদিও এটা একটা হয়তো একপেশে চিন্তা খাওয়াবার চেষ্টাটা আসলে শেষ বিচারে টিকে না অ্যাকচুয়ালি। এবং এই যে ডেভেলপমেন্ট মিথ এগুলো আমাদের, এবং আমি অর্থনীতিবিদ হিসেবে আমাদেরকেও নিজেদেরকে অ্যাকচুয়ালি এখন একটু নিজেদেরকে আয়নায় দেখতে হবে, আমরা কী ধরনের চিন্তাগুলো নিয়ে করেছি। এই উন্নয়ন নিয়েও যদি আমরা করতে চাই, সেখানে এই যে রাজনৈতিক অর্থনীতির দৃষ্টিকোণটা কেন এত জরুরি, কেন আমাদের এই যে জবাবদিহিতার বিষয় ছাড়া আসলে উন্নয়নও হয় না। আপনি তো আমাদের খরচ হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তা টিকছে না,
বাংলাদেশ তো স্যার রাস্তার পার কিলোমিটারের কস্ট অনেক ক্ষেত্রে দেখা যায় হাইস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ব্রিজের কস্ট হাইস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই যে আমাদের উন্নয়নের সাথে সমার্থক করে ফেলেছিলাম জবাবদিহিতাহীন খরচ এবং অ্যাডভার্টাইজমেন্ট, এই যে ইয়ের নামে বিনিয়োগের নামে এই যে চিহ্নিত দুর্নীতিগ্রস্ত মানুষজন, এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলি, ওগুলো গিয়ে রোড শো করতেছে, এগুলো হাস্যকর ব্যবসা। এখন হাস্যকর, তখন কিন্তু অনেকে ভাবছিল বাহ এটা তো দেখা যাক, কিন্তু কিছু তো হয়নি, কিছু হয়নি। আমরা তো পরিসংখ্যান নিয়েও ডিল করি, সেখানে দেখা যাচ্ছে যুব বেকারত্ব সর্বোচ্চ পর্যায়ে। আমরা ওখানে দেখতে পাচ্ছি যে কর্মসংস্থান তৈরির যে বিষয়গুলো, পরিসংখ্যানগুলো দেখলে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে হচ্ছে না, বিনিয়োগ স্থবিরই হয়েছিল। কিন্তু বাংলাদেশের আমার মনে হচ্ছে যে যেটা নিয়ে আমরা এখন জোরালোভাবে নিজেদের একটা সংহত করা দরকার, যে এবং এটাই বলে করতে চাই যে আসলে আমরা তো একটা অসম্ভব করেছি। আমি একটা দ্বিতীয় অসম্ভবের কথা এখানে তুলতে চাই। অবশ্যই স্যার। আমরা সবসময় ধরে নিয়েছি যে ভারত উপমহাদেশে ভারতই হচ্ছে লিডিং, তারা বড় অর্থনীতি, সংখ্যায় বড় ইত্যাদি, কিন্তু তাদের বহু জায়গা আছে অনেক, এই যে দারিদ্র্যের জায়গা অনেক পিছিয়ে আছে। আমি আরেকটা অসম্ভবের কথা চিন্তা করি, এবং অসম্ভব না, এটা আই থিঙ্ক সম্ভব করাটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু দক্ষিণ এশিয়ার লিডার হতে পারে। আচ্ছা, কিভাবে হওয়া উচিত এই অর্থে যে দেখেন সাউথ কোরিয়ার মতো একটা দেশ, ছোট দেশ ছিল মানে তুলনামূলকভাবে, তারা তো অ্যাকচুয়ালি একটা শুধু হাই ইনকাম নয়, তারা বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু লিডার হয়েছে। আমি মনে করি আমাদের মধ্যে হীনমন্যতার জায়গা থাকা উচিত নয়। আমরা হতে পারি না হতে পারি সেটা পরের কথা। আমি প্র্যাকটিক্যালি মনে করি যে অনেক ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশি নিজেদেরকে লিডার, এক ধরনের লিডিং নেশন অফ সাউথ এশিয়া এবং অফ দি ডেভেলপিং ওয়ার্ল্ড, গ্লোবাল সাউথের অন্যতম। গ্লোবাল সাউথের আগে আমরা এলডিসির প্রধান ছিলাম, আমরা তো এটাতে উত্তরণ করছি। আমি বলছি গ্লোবাল সাউথের অন্যতম একটা লিডিং নেশন হিসাবে আমাদের কল্পচিন্তায় এটা আনতে হবে, এবং এটা করার জন্য আমরা যদি সব মিলিয়ে বিভিন্নভাবে এগুতে চেষ্টা করি, এটা আমি মনে করছি অসম্ভব না। এখানে আরও একটা বিষয় আমি বিশেষ করে তরুণদের বিষয়টা নিয়ে মাথায় রাখছি। তরুণদের বিষয়টা সবসময় সবচেয়ে সামনে রাখতে হবে। শুধু বেকারত্বের বিষয় নয়, অবশ্যই কর্মসংস্থান, কিন্তু মানসম্মত কর্মসংস্থান। তারা কাজ করতে চায়, তারা পরিশ্রমী, তাদের মেধা আছে, তারা তো দেখিয়েছে, বাইরে গেলে তারাই কিন্তু তাদের মেধায় অনেক কিছু করছে। তো তারুণ্যের এই শক্তিকে এটা করতে হবে, কিন্তু একই সাথে আমি মনে করি যেমন এই যে আরও অনেকগুলো বলা যায় যে চিত্র এখানে সামনে আসা দরকার। আমি মনে করি বাংলাদেশ যেমন, আমি ইভেন মনে করি যে স্পোর্টস কালচার, এই দুটা কিন্তু বিশাল জগৎ। আমি নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকায় যখন প্রথম হলেন, উনি কিন্তু রাগবিকে উনার একটা নেশনকে উন্নত করার জন্য এখন ওইটাকে ব্যবহার করেছিলেন। ওই টিমের মধ্যে ওই একটা স্পৃহা এনেছিলেন এবং মানুষকে সম্পৃক্ত করেছিলেন। আমাদের মেয়েরা প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসছে, আমাদের সার্বিক স্পোর্টস জগৎটা কলুষিত হয়ে আছে এইসব কমার্শিয়াল চিন্তা এবং দুর্নীতিতে, তাই না? এইখানে কিন্তু একটা আমাদের চরিত্র পরিবর্তনের জন্য এবং আমাদের সার্বিক এবং সংস্কৃতি, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে আমাদেরকে বড় ধরনের কাজ করার সুযোগ রয়ে গেছে, এবং যদি করি আমরা কিন্তু শুধুমাত্র এখন একটা সরকার পড়ে গেছে, আরেকটা সরকার নিয়ে ঠিক আছে অর্থনীতি নিয়ে একটু করলাম, এইভাবে চিন্তা করলে কিন্তু এই যে যারা আত্মদান করেছেন, আবু সাইদ, মুগ্ধ, অগণিত আরা, তার প্রতিও সম্মান হবে। আমাদের চিন্তাটা করতে হবে কিন্তু বড় করে। চিন্তাটা হচ্ছে যে আমরা সার্বিক একটা পরিবর্তন চাই। মধ্যবিত্তর স্বপ্ন একজন আমাদেরকে গিলাতে চেয়েছিলেন উনার স্বপ্ন হিসাবে, সেখানের মধ্যে মানুষের স্থান নাই।
আমরা কিন্তু সবার স্বপ্ন হিসাবে নতুন করে এটাকে তুলতে পারি, এবং ওদিকে কার্যকরভাবে কিন্তু কাজ করা খুবই জরুরি। কারণ এটাও একটা কথা যে আমরা শুধু বড় কথা বললেও হবে না। আমি এগুলো বললে অনেক হতে পারে যে শোনাবে এগুলো বড় কথা, বড় কথা এই মুহূর্তে আমি বড় কথা এগুলো, এই আকাঙ্ক্ষাগুলো, বাংলাদেশের শক্তিটা হচ্ছে আকাঙ্ক্ষার শক্তি, আর একটা হচ্ছে উদ্যোগের শক্তি। এই আকাঙ্ক্ষা এবং উদ্যোগের শক্তিগুলো যদি সঠিকভাবে একত্র করা যায়, সঠিক দিক নির্দেশনা দেওয়া যায়, সঠিকভাবে একটা কাঠামোর মধ্যে ফেলে তাদের শক্তিটাকে আরও বড় করা যায়, তাহলে কিন্তু আমি যেটা বললাম, দক্ষিণ এশিয়া শুধু নয়, গ্লোবাল সাউথের লিডিং নেশন হিসেবে বাংলাদেশকে নিয়ে আসা, ওই পর্যায়ে আমাদের এই এলডিসি গ্র্যাজুয়েশন এগুলো হচ্ছে যে কিছু কেতাবি কথা। আমাদের একটা গ্লোবাল সাউথের লিডিং নেশন হব আমরা, এটাই আমাদের একটা আকাঙ্ক্ষা হওয়া দরকার। কিন্তু এই নির্দেশনাটা স্যার কার থেকে আসবে? এই নির্দেশনা আমি তো আশা করছি অন্তর্বর্তী সরকার, প্রফেসর ইউনূস বিশেষ করে, উনি তো অনেক কিছু করছেন, এগুলো আসা দরকার। কিন্তু আমরা শুধু ওনাদের জন্য বসে থাকবো না, এটা সমাজের মধ্য থেকে উঠতে হবে। আমি নিজে সেই জন্য বললাম, পিপিআরসি থেকে আমরা এই যে 8টা বিভাগীয় সম্মেলন শুরু করতে যাচ্ছি, যে মানুষের চিন্তাগুলো কি। কারণ এখন অন্তর্বর্তী সরকারকেও ওই জায়গা থেকে, সমাজও জাগ্রত থেকে তাদেরকে সহযোগিতা করতে হবে, আবার তাদেরকে একদম জবাবদিহিতার চাপের মধ্যেও রাখতে হবে। রাইট স্যার, এটা আসলেই সবার, কোনো সরকারের পক্ষে একা এটা সম্ভব না। স্যার আমরা একদম শেষ করব, আপনি যে এলডিসি গ্র্যাজুয়েশন প্রসঙ্গ এসেছিল, বাংলাদেশ তো 26-এ এই গ্র্যাজুয়েশনের আপনার গ্র্যাজুয়েট হবে এরকমের ডেট আছে। তো এই যে আমরা দেখেছি যে রিসেন্টলি বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টস ফিগার নিয়ে কোশ্চেন আছে, ক্রেডিবিলিটি নিয়ে তো অনেক আগে থেকেই প্রশ্ন ছিল, ইভেন জিডিপি গ্রোথ নিয়ে ছিল আমাদের। তো এটা স্যার, এই যে গ্র্যাজুয়েশন কি 26-এ করা, আমাদের ধরেন এক্সপোর্ট 10 বিলিয়ন কমে গেল গত বছর থেকে, তার আগে 2 বছরে কমেছে। সো এই যে ডেটা অ্যানোম্যালি, মিসম্যাচ, তো এখানে কি গ্র্যাজুয়েশনে আমাদের আসলে এটা আমরা হওয়ার পথে কি ঠিক থাকবো, নাকি এখানে কোনো সমস্যা হতে পারে? এখানে আমি বলবো যে এই যে এলডিসি গ্র্যাজুয়েশন, এইটা অবশ্যই একটা বিষয়, কিন্তু এটা নিয়ে বেশি চিন্তার মধ্যে থাকার দরকার নাই। এটা যদি ডেটার কারণে এটা আরেক বছর পিছাবে, অসুবিধা নাই। আমাদের টাইম ফ্রেম তো এই 1 বছরের মধ্যে নেই। আমরা গ্লোবাল সাউথের লিডিং নেশন হতে চাই, সেটা শুধু এলডিসি গ্র্যাজুয়েশন এই রূপরেখার মধ্যে নয়, আমরা আরও বৃহত্তর হতে চাই। কিন্তু আপনি ডেটার কথা বললেন, এখন ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, ওই আমি দেখলাম উনি পরিকল্পনার দায়িত্ব পেয়েছেন, ওটার আওতায় পরিসংখ্যান ব্যুরো আছে। তো উনি তো অভিজ্ঞ মানুষ, এবং এই সেক্টরেই, আপনি ডেটার সেক্টরেই আছেন। তো আমরা আশা করতে পারি যে উনি এই ডেটার যেন একটা এই যে বিচ্যুতিগুলো হয়েছে ডেটা উৎপাদনে, এবং ওইখানে আমি তো বিবিএসের লোকজনের সাথে কথা বলেছি, ওখানেও কিন্তু অভিজ্ঞ লোকজন আছে, কিন্তু ওই রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক সময় ওরা ফলাফল নিয়ে উপস্থিত হলে বলছে যে এগুলো দেখানো যাবে না। রাইট, সালাউদ্দিন আহমেদ স্যার এটা বলেছেন রিসেন্টলি, ইনফ্লেশন ডেটা নিয়ে গিয়েছে, তো বলছে যে স্যার এটা একটু বেশি হয়ে যাচ্ছে, এবং কাস্টমাইজড ওয়েতে। তো অনেক, কিন্তু ওখানেও অভিজ্ঞ লোকজন, বাংলাদেশের একটা আমি যেটা মনে করি, মেধাবী অভিজ্ঞ নিবেদিত লোকের সংখ্যার কিন্তু ঘাটতি নাই। তাদের কোনো সুযোগ দেওয়া হয় নাই, কাঠামোগত বঞ্চনার শিকার হয়েছে বহুজন। সো এখন আমরা যদি একটা পরিবেশ তৈরি করতে পারি যেখানে এই যে মেধাবী যারা শুধু নিজের চিন্তাটা করছে না, এটা দরকার, নিজের চিন্তা তো অবশ্যই করতে হবে, আপনার আমার পরিবারও তো আছে, ওদেরও তো চলতে হবে, সবারই করতে হবে, কিন্তু আমি বলছি সংকীর্ণ অর্থে নয়, আমি যাতে বড় করে করতে পারি। সো ডেটার জায়গায় আমি মনে করি যে বড় ধরনের সুযোগ আছে, এইটাকে সঠিকভাবে করে বিশ্ব কিন্তু আমাদের দিকে পজিটিভলি দেখছে। আমাদের ডেটার কারণে একটু যদি ওগুলো নিয়ে আমরা অত ওয়ারিড হব না, কারণ বিশ্ব আমাদের প্রতি অত্যন্ত সহানুভূতির দৃষ্টিতে দেখছে, কারণ আমরা একটা অসম্ভব কাণ্ড করে ফেলেছি। এটাও বলা দরকার, অনেক পলিটিক্যাল সায়েন্টিস্ট তাদের একটা আছে যে এটা হচ্ছে যে দি এজ অফ সার্ভেলেন্স, এই যে মানুষকে মনিটর করে তার গোপনে হ্যালো কথা বলতে পারছি না, পরে বলবো, এই যে আমি নির্ভয়ে, এই ধরনের একটা পরিবেশে যেখানে মনে হচ্ছিল যে নিয়ন্ত্রণ টোটাল, সেইখানে উঠে এসে সেই সরকারকে ফেলে দিতে পেরেছে।
সুতরাং এখানে এই ডেটাটার কার্যকারিতা এটা করার যথেষ্ট সুযোগ আছে, এবং আমি আশা করব প্রফেসর ওয়াহিউদ্দিন মাহমুদ যেহেতু ওই দায়িত্বে এখন আছেন, উনি এটাতে নজর অবশ্যই দিবেন আমি নিশ্চিত, এবং সেটার ডেটা নিয়ে আশা করা যায় যে পরবর্তী ডেটা নিয়ে অবশ্য আমাদের অনেক ধরনের কাজ আছে। ডেটা মানে শুধু আমরা আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই, আমরা অনেক সময় আপনারও আলোচনার মধ্যে যেটা হয়, আমরা অর্থনীতি যখন বলি শুধু বৃহৎ ব্যবসায়ীদের ব্যবসাটাই বেশি চিন্তা করি, কিন্তু হোয়াট অ্যাবাউট মধ্যনীতি, এসএমই, তৃণমূলে যে অর্থনীতি ইকোনমিক অ্যাক্টার্স আছে সবসময় বঞ্চিত থেকে যায়। তারা বঞ্চিত দুই অর্থে, নীতি মনোযোগ থেকে বঞ্চিত, তারা কিন্তু ডেটাটাও অদৃশ্য, এবং তাদের প্রতি এই ধরনের মিডিয়ার ফোকাসও কিন্তু কম। সো ওইখানেও আমাদের ডেটারও একটা এক ধরনের সেই অর্থে একটা গণতন্ত্রায়ন দরকার, যে এটার পরিধিটা সব অ্যাক্টরকে যেন ভিজিবল করতে পারে, দৃশ্যমান করতে পারে। সেটা অনেক পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তাদের বিষয়গুলো সামনে চলে আসা উচিত। অনেক সামাজিকভাবে এক্সক্লুডেড গ্রুপ আছে, তাদের বিষয়গুলো চলে আসা উচিত। স্যার থ্যাংক ইউ। যদি আপনার আর কিছু বলার না থাকে আমরা শেষ করব। মনে করছি বলা, আই থিঙ্ক আশা করি এটা শেষ ইন্টারভিউ হবে না। অবশ্যই স্যার, অবশ্যই এনি টাইম আরো অনেক কিছু হয়তো এই যে সম্ভাবনা, সামনে যে সম্ভাবনা আমরা দেখছি স্যার, এই সম্ভাবনা নিয়ে হয়তো আলোচনা করতে আবার আমরা আসব কতটা হলো। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্যার ব্যস্ত সময়। আমি এই টিবিএস এর এবং বিশেষ করে তোমার তুমি বলে ফেললাম ইয়েতে, আই থিঙ্ক এটা বলে রাখো, আপনার পরিচালনায় এটা আমি এনজয় করেছি বলতে পারি। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ত সময় সত্ত্বেও স্যার টিবিএস এ সময় দিয়েছেন, অনেক সময় আমরা দর্শকদের সঙ্গে আলোচনা করলাম। সো আশা করি দর্শক আসলে কোনো কনক্লুশন টানার কিছু নাই, অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। স্যারের অনেক ধরনের ইনসাইটস দিয়েছেন যে আসলে বিগত সরকারের এই পতনের কারণ এবং আমাদের যে পরিবর্তন, সেই পরিবর্তনের মানে সেখানে যে আকাঙ্ক্ষা ছিল এবং পরিবর্তনের যে সামনে যে সম্ভাবনাটা আছে এবং সেগুলো আসলে বাস্তবায়ন করার জন্য কি করতে হবে, অনেক ধরনের ইনসাইট স্যার দিয়েছেন। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।